আসসালামু আলাইকুম। অ্যান্টার্কটিকা মহাদেশ এমন এক মহাদেশ যেখানে নেই কোনো দেশ, নেই কোনো সরকার, নেই কোনো আদিম মানুষের বসবাস। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে এখানকার ঠান্ডা। এখানে সর্বনিম্ন -89 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পর্যন্ত রেকর্ড ধারণ করা হয়েছে। তাছাড়া এখানে যে বাতাস প্রবাহিত হয় তা প্রায় ঘন্টায় 300 কিলোমিটার গতিতে। এখানে যে বৃষ্টিপাত হয় তা নিমেষেই ঠান্ডা তুষারপাতে পরিণত হয়ে যায়। বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে বৃহৎ মরুভূমির নাম অ্যান্টার্কটিকা। আয়তনে পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ হলেও অনেক কারণে রহস্যময় ঘেরা এই অ্যান্টার্কটিকা মহাদেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে আছে। কমলা লেবুর মতো চ্যাপ্টা গোলাকার এই পৃথিবীর একেবারে নিচের দিকে অবস্থিত বরফের মরুভূমির নাম হচ্ছে অ্যান্টার্কটিকা। অত্যধিক শীতল, দুর্গম ও শুষ্ক হওয়ার কারণে এই মহাদেশটি অনেকটাই মঙ্গল গ্রহের আবহাওয়ার সৃষ্টি। পৃথিবীর সবচেয়ে দক্ষিণতম, শীতলতম, শুষ্কতম, বায়ুপ্রবাহপূর্ণ এবং জনমানুষ্যহীন রহস্য ঘেরা মহাদেশের নাম অ্যান্টার্কটিকা। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব অ্যান্টার্কটিকা মহাদেশের আয়তন, এ মহাদেশের উদ্ভিদকুল, এ মহাদেশের প্রাণীকুল সম্পর্কে। তাছাড়া আমরা আরও জানার চেষ্টা করব এ মহাদেশের গুরুত্ব সম্পর্কে। আমরা আরও জানার চেষ্টা করব এ মহাদেশে যদি আপনি যেতে চান তাহলে আপনাকে কি কি শর্ত অবলম্বন করবেন, কোথা থেকে কিভাবে যাওয়া যায় সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। অ্যান্টার্কটিকা মহাদেশের সর্বমোট আয়তন 1,42,00,000 বর্গ কিলোমিটার, যা ভারতের 4.3 গুণ, বাংলাদেশের 96.2 গুণ বড়। মহাদেশ বিবেচনায় এটি পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ। এই মহাদেশের প্রায় 98% বরফে মোড়ানো, তাই একে পৃথিবীর ডিপ ফ্রিজ বলা হয়। এই মহাদেশের বরফের গড় পুরুত্ব 1.9 কিলোমিটার, কিছু জায়গায় তা 4.8 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এটি কুমেরু বৃত্তের প্রায় সম্পূর্ণ দক্ষিণে অবস্থিত, আর চারিদিকে যে জলরাশি দেখতে পাচ্ছেন তা হলো দক্ষিণ মহাসাগর, যা কুমেরু মহাসাগর বা অ্যান্টার্কটিকা মহাসাগর নামেও পরিচিত। এই মহাসাগরটি পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাসাগর। আপনি ইচ্ছে করলেও এ মহাদেশের স্থলপথে যেতে পারবেন না। অ্যান্টার্কটিকা মহাদেশ বেশ দূরবর্তী ও অত্যন্ত কঠোর পরিবেশে অবস্থিত মহাদেশ, যেখানে স্থলপথে যাওয়ার কোনো রাস্তা বা পথ নেই। এখানে পৌঁছানোর প্রধান দুটি মাধ্যম হচ্ছে বিমানপথ ও জলপথ। অ্যান্টার্কটিকা মহাদেশের বিভিন্ন গবেষণা স্টেশনে পৌঁছানোর জন্য বিশেষভাবে তৈরি বিমান ব্যবহার করা হয়। সাধারণত এই বিমানগুলো চিলি, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা হতে পরিচালিত হয়। কিছু প্রধান বিমানবন্দর হতে অ্যান্টার্কটিকা নির্দিষ্ট গবেষণা স্টেশনে ফ্লাইট পরিচালিত হয়ে থাকে। অ্যান্টার্কটিকা পৌঁছানোর জন্য অনেকে বিশেষ গবেষণা জাহাজ ও পর্যটন জাহাজ ব্যবহার করে থাকে। এই জাহাজগুলো সাধারণত চিলি ও আর্জেন্টিনা হতে ছাড়া হয়। এই মহাদেশের উপরে ভৌগোলিক দক্ষিণ মেরু বা চুম্বকীয় দক্ষিণ মেরু অবস্থিত। হাজার হাজার বছর ধরে বরফের আবরণ এবং প্রতিকূল আবহাওয়ার কারণে এখানে মানুষ স্থায়ীভাবে বসবাস করতে পারে না। ফলে অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো দেশ, জাতি, গোত্র, অফিস, আদালত কিছুই গড়ে ওঠেনি। তবে বৈজ্ঞানিক গবেষণার জন্য বেশ কিছু গবেষণাগার গড়ে উঠেছে, যেখানে বিজ্ঞানী, আবহাওয়াবিদ, বায়োলজিস্ট, জিওলজিস্ট, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, সফটওয়্যার কোক, শেফ, মেডিকেল স্টাফ, ফটোগ্রাফার এবং সাংবাদিক, গাইড, পরিচ্ছন্নতা কর্মী সহ বিভিন্ন পেশাজীবী মানুষ অস্থায়ীভাবে বসবাস করে।
গ্রীষ্মের মাসগুলোতে প্রায় 5,000 লোক এখানে বসবাস করে, কিন্তু শীতকালে তা কমে 1,000 পর্যন্ত নেমে আসে। অ্যান্টার্কটিকা মহাদেশ কিছু কঠোর পরিশ্রমী প্রাণী বসবাস করে। এই প্রাণীগুলো মূলত উপকূলীয় অঞ্চল এবং সমুদ্রের আশেপাশে পাওয়া যায়। অ্যান্টার্কটিকা মহাদেশে বসবাসকারী প্রধান প্রাণীগুলোর মধ্যে রয়েছে বেশ কয়েক প্রজাতির পেঙ্গুইন, যেমন এম্পোরার পেঙ্গুইন। এরা অ্যান্টার্কটিকার সবচেয়ে বড় পেঙ্গুইন। এরা তীব্র শীত সহ্য করতে পারে। এরা মহাদেশের অভ্যন্তরে প্রজনন করে থাকে। অ্যাডেলি পেঙ্গুইন, এরা অনেকটাই ছোট আকারের এবং উপকূলীয় অঞ্চলে বসবাস করে। অ্যাডেলি পেঙ্গুইন তাদের জীবনের বেশিরভাগ সময় সমুদ্রে ব্যয় করে। জেন্টু পেঙ্গুইন, এদের পা লালচে কমলা রঙের। এরা উপকূলীয় অঞ্চলে বসবাস করে। চিন স্টেপ পেঙ্গুইন, এদের ঠোঁটের নিচে একটি কালো রেখা আছে যা দেখতে কিছুটা চিবুক এর মতো লাগে। এছাড়া এখানে আছে বিভিন্ন প্রজাতির সিল, তিমি, টার্ডিপ্রেট, সামুদ্রিক পাখি, সামুদ্রিক মাছ ও অন্যান্য জলজ প্রাণী এখানকার স্থায়ী বাসিন্দা। অ্যান্টার্কটিকা মহাদেশে আপনি কোনো বড় বা মাঝারি গাছ দেখতে পাবেন না। এ মহাদেশের কঠোর পরিবেশ ও বৈরী আবহাওয়ার কারণে এখানে উদ্ভিদ বৈচিত্র্য অত্যন্ত সীমিত। এ মহাদেশে প্রাথমিকভাবে মাটি ও সমুদ্র তীরবর্তী বরফে কিছু উদ্ভিদ দেখা যায়। এদের মধ্যে প্রধানত শৈবাল, মস, লাইকেন এবং কিছু সপুষ্পক উদ্ভিদ অন্তর্ভুক্ত। অর্থাৎ এখানকার বেশিরভাগ উদ্ভিদই ছত্রাক। এখানে আপনি যদি ঘুরতে যান তাহলে আপনার ব্যবহৃত কোনো কিছু এখানে ফেলে আসা নিষেধ। এর মধ্যে আপনার শারীরিক বর্জ্য অন্তর্ভুক্ত। অ্যান্টার্কটিকা মহাদেশ একটি বিশেষ সুরক্ষিত অঞ্চল, তাই সমস্ত জিনিস এখান হতে ফিরে আনতে হবে। শুধু তাই নয়, এখান থেকে কোনো প্রকার উদ্ভিদ, প্রাণী, পাথর বা অন্যান্য কোনো স্মারক সংগ্রহ করা কঠিনভাবে নিষিদ্ধ। পরিবেশ ও বাস্তুতন্ত্রের সুরক্ষার জন্য এই নিয়ম মেনে চলতে হয়। অ্যান্টার্কটিকাকে বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি। যদিও আমরা অনেকে মরুভূমি বলতে কেবলমাত্র উত্তপ্ত বা বালিময় প্রান্তকে বুঝে থাকি এবং মনে করি সাহারাই পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি। কিন্তু মরুভূমি বলতে শুধুমাত্র বালিময় প্রান্তরকে বোঝায় না, এটি বিভিন্ন রূপে থাকতে পারে। শুধুমাত্র প্রচণ্ড গরমে নয়, প্রচণ্ড ঠান্ডাতেও হতে পারে মরুভূমি। ফরাসি বিজ্ঞানী জোনাথন উইলির মতে, যদি কোনো এলাকার বছরে 250 মিলিমিটারের কম বৃষ্টিপাত হয় তাহলে সেটি একটি মরুভূমি। বছরে অ্যান্টার্কটিকার গড় বৃষ্টিপাত 166 মিলিমিটার বা 6.5 ইঞ্চির মতো। কম আর্দ্রতা ও বৃষ্টিপাতের কারণে অ্যান্টার্কটিকা মহাদেশকে পৃথিবীর সবচেয়ে শীতলতম মরুভূমি হিসেবে দেখা হয়। এখানকার বাতাস প্রায় সাহারা মরুভূমির মতো শুষ্ক। সাহারা হলো পৃথিবীর তৃতীয় বৃহত্তম মরুভূমি। মজার আরেকটি ব্যাপার হচ্ছে, বিশ্বের প্রায় 70% পানযোগ্য পানি বা স্বাদু পানি এই মহাদেশে হিমায়িত অবস্থায় রয়েছে। সমস্ত পৃথিবীতে যত বরফ আছে তার 90% এই মহাদেশে অবস্থিত। অ্যান্টার্কটিকা মহাদেশের সমস্ত বরফ গলে গেলে পৃথিবীর সমুদ্র পৃষ্ঠের উচ্চতা প্রায় 230 মিটার পর্যন্ত বৃদ্ধি পাবে। ফলে অনেক উপকূলীয় অঞ্চল ডুবে যাবে। বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী অ্যান্টার্কটিকা মহাদেশের বরফ যদি সমস্ত গলে যায় তবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা 58 মিটার বা 230 ফুট পর্যন্ত বৃদ্ধি পাবে, যা প্রায় 19 তলা বিল্ডিং এর সমান। ফলে
নিউ ইয়র্ক, লন্ডন, টোকিও, ঢাকা, কলকাতা, সিডনি, মায়ামির মতো শহর সমুদ্র বিলীন হয়ে যাবে। অনেক স্থানে ভূগর্ভস্থ জলাধারে লবণাক্ত পানি ঢুকে যাবে, ফলে পানযোগ্য পানির সংকট দেখা যাবে। পৃথিবীতে সৃষ্টি হতে পারে এক ভয়ানক বিপদ। তবে অ্যান্টার্কটিকার সমস্ত বরফ গলতে কয়েক বছর বা কয়েক হাজার বছর লেগে যেতে পারে, কারণ এই প্রক্রিয়া অত্যন্ত ধীরগতিতে হয়। আর এ সকল সমস্যার সমাধানের জন্য বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন রক্ষা করা অত্যন্ত জরুরি। অ্যান্টার্কটিকা মহাদেশের সর্বনিম্ন তাপমাত্রায় রেকর্ড করা হয়েছিল -89.2 ডিগ্রি সেলসিয়াস, যা 21 জুলাই 1983 সালে যা রাশিয়ার ভোস্টক স্টেশনে পরিমাপ করা হয়েছিল। আর এটি হলো পৃথিবীতে রেকর্ডকৃত সবচেয়ে কম তাপমাত্রা। অ্যান্টার্কটিকার সর্বোচ্চ তাপমাত্রা হলো 20.7 ডিগ্রি সেলসিয়াস, যা 19 ফেব্রুয়ারি 2020 সালে আর্জেন্টিনার এসপেরানজাবেজে পরিমাপ করা হয়েছিল। মেরুবৃত্তের ভিতরে থাকার কারণে অ্যান্টার্কটিকা মহাদেশ 6 মাস টানা দিন এবং 6 মাস টানা রাত থাকে। এখানে গ্রীষ্মকালে সূর্য অস্ত যায় না। এ সময় সূর্য দিগন্ত রেখা বরাবর ঘুরতে থাকে। অপরদিকে শীতকালে সূর্য ওঠে না, টানা 6 মাস রাত থাকে। এই ঘটনা দুটিকে বলা হয় মেরুদিন এবং মেরুরাত। শীতকালে রাতের আকাশে চাঁদ উঠলে তা টানা 14 দিন পর্যন্ত দেখা যায়। অ্যান্টার্কটিকা কবে এবং কিভাবে আবিষ্কৃত হয়েছিল? এ মহাদেশ আবিষ্কার ইতিহাস অনেক জটিল, যা বহু ভাগে বিভক্ত। এটা বিভিন্ন অভিযাত্রিক দলের দীর্ঘ সময় অনুসন্ধান এর ফলাফল। 1773 সালে ব্রিটিশ নাবিক জেমস কুক প্রথম অ্যান্টার্কটিকা মহাদেশ এর চারপাশে অভিযান চালায়। যদিও তিনি মূল ভূখণ্ডটি দেখতে পাননি, তবে তার অভিযানে এটি প্রমাণ করেছিল দক্ষিণে একটি বড় মহাদেশ থাকা সম্ভব। পরবর্তীতে 1820 সালে 3টি পৃথক অভিযান প্রথমবারের মতো অ্যান্টার্কটিকা মূল ভূখণ্ড দর্শন করতে সমর্থন হয়। রাশিয়ান নাবিক ফাবিয়ান গোটলিব, ব্রিটিশ নাবিক এডওয়ার্ড ব্যান্সফিল্ড, অন্যদিকে আমেরিকান সিল শিকারী নাথালিয়ান পামার, এই তিনজন 1820 সালে জানুয়ারি মাসে পৃথকভাবে অ্যান্টার্কটিকা দেখেছিলেন। পরবর্তীতে 1895 সালে নরওয়েজিয়ান দল নিশ্চিতভাবে অ্যান্টার্কটিকা মহাদেশে সর্বপ্রথম অবতরণ করেছিলেন। ব্রিটিশ নাবিক রবার্ট ফ্যালকন, আর্নেস্ট শ্যাকলটন 1919 সালে চৌম্বকীয় দক্ষিণ মেরুতে প্রথম পৌঁছেছিলেন। 1911 সালে নরওয়েজিয়ান অভিযাত্রিক রোনাল্ড এমুন্ডসেন প্রথম মানুষ হিসেবে ভৌগোলিক দক্ষিণ মেরুতে পৌঁছেছিলেন। তিনি 14 ডিসেম্বর 1911 সালে দক্ষিণ মেরুতে তার পতাকা স্থাপন করেন। এরপর 1912 সালে ব্রিটিশ অভিযাত্রিক রবার্ট ফ্যালকন এবং তার দল দক্ষিণ মেরুতে পৌঁছান। তারা দ্বিতীয় হন। দুঃখজনকভাবে দ্বিতীয় দলটি ফেরার পথে সবাই মারা যান। অ্যান্টার্কটিকার মধ্যখান দিয়ে যাওয়া ট্রান্স অ্যান্টার্কটিকা পর্বতমালা অ্যান্টার্কটিকাকে 2 ভাগে ভাগ করেছে: পূর্ব অ্যান্টার্কটিকা এবং পশ্চিম অ্যান্টার্কটিকা। পশ্চিমের তুলনায় পূর্ব অ্যান্টার্কটিকা বেশ বড় ও ঠান্ডা। এই পূর্ব অ্যান্টার্কটিকাতে রুশ গবেষণা কেন্দ্র ভস্টক স্টেশন অবস্থিত, যা পৃথিবীর সবচেয়ে নির্জন এবং কঠোর আবহাওয়াতে অবস্থিত স্টেশন বা গবেষণা কেন্দ্র। বিভিন্ন সময় বিভিন্ন দেশ এ মহাদেশকে নিজেদের বলে দাবি করেছেন, যেমন আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, চিলি, ফ্রান্স, নিউজিল্যান্ড, নরওয়ে ও যুক্তরাজ্য। ফলে এটা নিয়ে নানান সময় নানান বিতর্ক হয়। অবশেষে 1 ডিসেম্বর 1959 সালে অ্যান্টার্কটিকা চুক্তি স্বাক্ষরিত হয়, যা জুন 1961 সালে কার্যকর হয়। সক্রিয় 12টি দেশ মূল স্বাক্ষরকারী হিসেবে
স্বাক্ষরপত্রে স্বাক্ষর করেছিল। দেশগুলো হলো আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, চিলি, ফ্রান্স, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, যুক্তরাজ্য ও ইউনাইটেড স্টেটস অব আমেরিকা। এখন পর্যন্ত অ্যান্টার্কটিকা ট্রিটিতে 55টি দেশ স্বাক্ষর করেছে। বর্তমানে এ মহাদেশটি 30টি দেশ দ্বারা শাসিত হয়। এ চুক্তির মাধ্যমে এ মহাদেশকে গবেষণার জন্য অনুমোদিত এবং সামরিক কার্যক্রম পরিচালনা নিষিদ্ধ করা হয়। 1959 সালে চুক্তি অনুসারে বৈজ্ঞানিক গবেষণা করা যাবে, যার তথ্য উপাত্ত বিনামূল্যে আদান প্রদান করা যাবে। আন্তর্জাতিক সহযোগিতা বৈজ্ঞানিক কার্যক্রম পরিচালনা করা যাবে। চুক্তিতে অন্তর্ভুক্ত সদস্য রাষ্ট্র পরস্পর গবেষণা ও কার্যক্রম পরিদর্শন করতে পারবে, যে কোনো স্থানে যেতে পারবে এবং যন্ত্রপাতি দ্বারা ইনস্টলেশন করতে পারবে। অন্যদিকে যা যা করা যাবে না: সামরিক কার্যক্রম করা যাবে না, সামরিক ঘাঁটি স্থাপন, সামরিক মহড়া করা যাবে না, কোনো ধরনের পারমাণবিক অস্ত্র ফেলা বা বজ্র ফেলা যাবে না। চুক্তি কার্যক্রম হওয়ার পর থেকে কোনো দেশ কোনো নতুন আঞ্চলিক দাবি বা বিদ্যমান দাবি সম্প্রসারণ করা যাবে না। কোনো দেশের দ্বারা নতুন আঞ্চলিক দাবি দায়ের করা যাবে না। বাণিজ্যিক খনিজ অনুসন্ধান বা আহরণ নিষিদ্ধ। মাছ শিকার নির্দিষ্ট নিয়মাবলীর মধ্যে হতে হবে। অ্যান্টার্কটিকার দীর্ঘতম নদীর নাম অনিক্স। তাছাড়া এখানে বেশ কিছু সুপ্ত আগ্নেয়গিরি রয়েছে। বর্তমানে আমরা যে বরফ আচ্ছাদিত মহাদেশ দেখছি তা 10 কোটি বছর আগে বিশাল বনভূমি ছিল। ধারণা করা হয় প্রায় 100 মিলিয়ন বছর আগে নিউ প্রোটোজোয়িক থেকে ক্রেটাসিয়াস পর্যন্ত অ্যান্টার্কটিকা উষ্ণ ও সবুজ ছিল। সেখানে বনভূমি ও বিভিন্ন প্রজাতির প্রাণী ছিল। এ সময় পুরো পৃথিবী দক্ষিণ মেরুতে একসাথে ছিল। এ বিশাল মহাদেশকে বলা হতো সুপার মহাদেশ বা গন্ডোয়ানা। কালের পরিক্রমায় এ বৃহদাকার মহাদেশ ভেঙে অন্যান্য মহাদেশ সৃষ্টি হয়। এখানে তৈরি হয় হিমশীতল রাজ্য। অ্যান্টার্কটিকা যে অতীতে বনভূমি ছিল ও বিশাল প্রাণী বসবাস করত তার প্রমাণ মিলে এখানে প্রাপ্ত কাঠ, ডাইনোসরের হাড় ও স্তন্যপায়ীর হাড় থেকে এবং পোকামাকড় এর ফসিল থেকে। এ মহাবিশ্বের বিখ্যাত ঘটনা, স্থাপনা, রহস্য, জীবনযাপন জানতে থাকুন আমার সাথে।